কইও আরে কিতা তোমরা কিতা আজ্ঞানে বিচ্ছা নেই ঠিক আছে সময় লাগবো তোমরা এত স্লো মোশন করে এই স্বাগত তারা বইতে দাও সিনিয়ররা দিকে দাও এদিকে শেখর দা ওইদিকে যান শেখর দা ওই দিক দাও অন্যরা আইলে পাঠাই আরো কিছু হতে পারে নমস্কার শুভ অপরাহ্ন ভারতীয় সব সারছে আরম্ভ করবো তোমরা কোন সময় শেষ হইবা কইও কিচ্ছু কেনা বাবা একটু একজন আইসে তার সুযোগ দিয়ে ওকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আগত সমস্ত সাংবাদিকদের আমরা স্বাগতম জানাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রেসমিট যেটা 2023-24 বাজেট অধিবেশনে একটা মিথ্যা গুঞ্জন প্রবঞ্চনা এবং তঞ্চকতা যে জনজাতি উন্নয়ন এবং কল্যাণের যে বাজেটে অনেকটাই উদাসীনতা রাজ্য সরকারের সেই বিষয়ে আজকে স্পষ্টীকরণ করবেন এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় উপস্থিত আছেন পবিত্র বিধানসভার বরিষ্ঠ বিধায়ক শ্রী রামপদ ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য এবং সমস্ত কার্যকর্তারা এই প্রয়াণকে দুঃখ রূপে দেখছে এবং সমবেদনা জানাচ্ছে। এবার সাংবাদিক সম্বোধনে
আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। সবাইকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির মুখ্য কার্যালয়ে যে প্রেস কনফারেন্স, আমার সঙ্গে রয়েছেন জনজাতি মোর্চার প্রভারী, রাজ্য প্রভারী এবং জনপ্রিয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয়, রয়েছেন আমাদের দলের মুখপাত্র, এবং আপনারা যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই বছর 23-24 সারা রাজ্যের মানুষের জন্য ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার বাজেট পেশ করেছেন এবং যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচিত এই বিধানসভায় গেছেন, সব দলের প্রতিনিধিরা বিধানসভা। ইদানিংকালে সিনিয়র সাংবাদিকেরা বিধানসভা সাধারণত যাচ্ছে না, এটা আমি ইদানিং পরিলক্ষিত করছি। এবারে বিধানসভা বাজেট অধিবেশনে কয়েকটি বিষয়ে একটু স্পষ্টীকরণ দরকার রাজ্যের স্বার্থে। আপনারা জানেন এই বছরের মূল বাজেট 27,654 কোটি 44 লক্ষ। বাজেট নিয়ে আমাদের অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় বিস্তৃত ব্যাখ্যা করেছেন। এরপরে ডক্টর মানিক শাহ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও ব্যাখ্যা করেছেন। বিরোধী দলনেতা সহ সকল সদস্যরা পার্টিসিপেট করেছেন। কিন্তু দেখলাম বিধানসভা থেকে বেরিয়ে এসে কিছু কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করছেন। আমি বিধানসভাতে 31 বছর ধরে আছি। আমি এই ব্যাপারটা, কেউ কেউ বলছে জনজাতিদের জন্য মাত্র 2% টাকা রেখেছে, কেউ কেউ বলছে 3% টাকা রেখেছে। মূলত এই বিষয়টাই ক্লিয়ার হওয়া উচিত। আমাদের বক্তব্য, এবারে রাজ্য বাজেট নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের সরল সোজা জনজাতিদের বিভ্রান্ত করছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতিরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, অব্যাহত রয়েছে। এমন কোনো দিন নেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, যদিও তারা বিভ্রান্ত হয়ে কিছু কিছু মানুষ গত বিধানসভা নির্বাচনে বিভ্রান্ত হয়ে কিছু কিছু ভোট অন্যদিকে দিয়েছিল, তারা ভুল বুঝতে পেরে তারা টার্ন করছে প্রতিনিয়ত। বাজেট নিয়ে যারা বলছে, আসলে ওরা সব কিছু জানে, জেনেও ওরা কিন্তু গান পাপির মতো আচরণ করছে। আমার থেকে সবাই শিক্ষিত ওখানে। বিরোধী দলে যারা আছে, কেউ কেউ অর্থনীতিবিদ,
কেউ কেউ শিক্ষাবিদ বড় বড়, আমার এত বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ওরা গান পাপি, আসলে ওরা হিপোক্র্যাট, বাংলাতে বলতে পারেন কপটাচারী। ওরা বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করছে, এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই যে বইটা, এটার নাম হলো বাজেট অ্যাট এ গ্ল্যান্স। বড় বড় অনেকগুলি বই দেয় বাজেটে, সাধারণত বাজেট অ্যাট এ গ্ল্যান্স সংক্ষেপে পুরা বাজেটের বিষয় এখানে উল্লেখ থাকে। তো এখানে আমি 18-19 থেকে 18-19, 19-20, 20-21, 21-22, 22-23, এবারে 23-24, এই এতগুলি বাজেটের অ্যাট এ গ্ল্যান্সের বই এনেছি। আপনারা ইচ্ছা করলে বসে চা খেতে খেতে সবটা দেখে নেবেন। 23-24 অর্থ বছরের বাজেট হলো 27,654 কোটি 44 লক্ষ। এটা হলো মূল বাজেট। এই মূল বাজেটের, এটা হলো বাজেট এট এ গ্ল্যান্স। এবার মূল বাজেট থেকে, এই মূল বাজেট সবটাই উন্নয়নের জন্য নয়, খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। সবটা কি উন্নয়নের জন্য? সবটা উন্নয়নের জন্য নয়। এবার স্টেটমেন্ট 2-তে আসুন। যেসব বন্ধুরা যারা গান পাপি, তারা এই পাতাগুলি দেখলে ভালো, তাদের উদ্দেশ্য বলা। প্রথমেই আপনি এই 27,654 কোটি 44 লক্ষ থেকে বাদ দিতে হবে কি? স্যালারি অ্যান্ড ওয়েজেস। সে জনজাতি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, সংখ্যালঘু মুসলিম হোক, যারাই কর্মচারী আছে রাজ্যের, সব কর্মচারীদের বেতন দিতে হবে। কত টাকা সেখানে লেখা আছে। স্যালারি অ্যান্ড ওয়েজেস 7,852 কোটি 23 লক্ষ। এটা দিলে চলবে কি না? না। পেনশন, আদার রিটায়ারমেন্ট বেনিফিটস, যেসব কর্মচারী পেনশনে গেছে তাদেরকে আমার টাকা দিতে হবে। সে জনজাতি হোক, এসসি হোক, যারাই হোক, তাদের টাকা 3,295 কোটি 81 লক্ষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট, আগের সরকার যে ঋণ নিয়েছে এবং আমরা যে কিছু নিয়েছি, সেই টাকার ইন্টারেস্ট দিতে হয়। এটা বাধ্যতামূলক, এটা কমিটেড এক্সপেন্ডিচার। আমি পয়লাই বেতনের মাসের প্রথমেই আমি কর্মচারীদের বেতন দিতে হবে, পেনশনারকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিতে হবে। পেমেন্ট অফ ইন্টারেস্ট 1,501 কোটি 73 লক্ষ। আমি বারবার বলছি, আমারটা নোট করলে আপনারা যারা বিধানসভা কাভার করেন সবাই এনেছেন। বাজেট অ্যাট এ গ্ল্যান্স স্টেটমেন্ট 2। আর হবে রিপেমেন্ট অফ লোনস। লোনের সুদ দিলে হবে না, প্রতি বছর আমার লোনটাকেও কমাতে হবে, নতুবা আমাদের মাথার উপর ঋণের বোঝা পড়বে। যেগুলি আগে, এগুলি কমিটেড এক্সপেন্ডিচার। প্রিন্সিপাল অ্যামাউন্ট যেমন দেবো, সাথে সাথে ইন্টারেস্ট দেবে। এই যে টাকাটা 918 কোটি 25 লক্ষ। তাইলে 27,654 কোটি 44 লক্ষ থেকে প্রথমে আমি এই 4টা আইটেম বললাম। 13,508 কোটি 2 লক্ষ টাকা চলে যাবে কর্মচারীদের না দিলে। আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে কে? পিডাব্লিউডি রাস্তা বানাতে হলে পিডাব্লিউডি কর্মচারীকে বেতন দিতে হবে, শিক্ষকদের বেতন দিতে হবে, যারা পেনশন পাচ্ছে তাদের দিতে হবে। এগুলি না দিলে, তাই এগুলি বাজেটের একটা অংশ। আপনি যেমন বাড়িতে আপনি যখন বাজেট করবেন, এই বছর পূবের ভিটে একটা ঘর উঠাবো, এবছর পুকুর করব, এরকম যখন করেন বাজেট এবং বিভিন্ন খরচের জন্য আপনাকে টাকা রাখতে হয়। এটা বাদ দিলেন, এই বাদ দিবেন, তাহলে কত টাকা বাদ দিলেন? স্যালারি অ্যান্ড ওয়েজেস, রিপেমেন্ট অফ লোনস,
পেমেন্ট অফ ইন্টারেস্ট, পেনশনস অ্যান্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিট চলে যাচ্ছে 13,568 কোটি 2 লক্ষ টাকা। আমি আপনাদের একটা হ্যান্ডবিলের মতো দেব শুধু এই জায়গাটার জন্য, তবু আপনাদের সুবিধা হবে শুধু এই জায়গাটার জন্য। এবার তাহলে রইল বাকি কত? 14,086 কোটি 42 লক্ষ টাকা হলো রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য, এই উন্নয়ন করতে গেলে কর্মচারী লাগবে, তাদের যে কমিটেড এক্সপেন্ডিচার 14,086 কোটি 42 লক্ষ টাকা হলো উন্নয়নের জন্য এবছরের। রিভাইজডে গিয়ে এটা আরও বাড়তে পারে, যেটাকে আমরা সাপ্লিমেন্টারি বলি, অনেকে রিভাইজ বলে, বাড়তে পারে কমতে পারে, বিভিন্ন রকম হয়। এই উন্নয়নের টাকা থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি। এই উন্নয়নের টাকা থেকে এই যে রইল, তাহলে আমি বললাম 14,086 কোটি 42 লক্ষ টাকা আমার ডেভেলপমেন্টের জন্য, এটা হলো রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য। এই যে 14,086 কোটি 42 লক্ষ, ট্রাইবেলদের জন্য আমার খরচ করতে হবে 31%। মাস্ট, আমার সরকার না, যত সরকার হবে ট্রাইবেলদের জন্য 31% খরচ করতে বাধ্য। আপনি 30 করতে পারবেন না, 29 করতে পারবেন না, 28 করতে পারবেন না। এবং এসসির জন্য 17%, এসসির জন্য 17% মাস্ট, কোনো পথ নেই, সাংবিধানিক তার অধিকার। এবার তাহলে 31 খরচ করতে হবে জনজাতির জন্য, এবং এসসিদের জন্য খরচ করতে হবে 17%। বাজেট অ্যাট এ গ্ল্যান্সের স্টেটমেন্ট 8-এ দেখবেন আমি যে কথাগুলি বলছি, স্টেটমেন্ট 8-এ দেখবেন এই কথাগুলি আছে। স্টেটমেন্টে কী হলো? স্টেটমেন্টে যে আছে 8-এর মধ্যে আমরা সেখানে টোটাল দেখবেন, তাহলে এই যে টাকাটা এসসি সাপ্লানের জন্য আমরা কত টাকা রাখলাম? 2,163 কোটি 16 লক্ষ। এসসি 19,000, 21,000, 2,163 কোটি 16 লক্ষ 19,000 এসসিদের জন্য। এসটিদের জন্য ট্রাইবাল সাব প্ল্যান 5,608 কোটি 72 লক্ষ 67 হাজার। 5,608 কোটি 72 লক্ষ 67 হাজার। স্টেটমেন্ট 8, যেসব গানপাপি বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, স্টেটমেন্ট 8-এ দেখবেন ট্রাইবাল সাব প্ল্যান, অর্থাৎ ট্রাইবেলের জন্য আমার খরচ করতে হবে। এবার যে আমি ফিগারটা বললাম, আগে যে ফিগারটা বললাম 14,086 কোটি 42 লক্ষ টোটাল রাজ্যের মানুষের উন্নয়নের বাজেট, এর 31% রাখার কথা, আমরা রেখেছি কত? 39.81%। ত্রিপুরার ইতিহাসের সর্বকালীন রেকর্ড, ত্রিপুরার ইতিহাসের সর্বকালীন রেকর্ড। জনজাতিদের জন্য প্রায় 40% বাজেট, 31 টাকার কথা প্রায় 9% বৃদ্ধি করে এবার ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার এবং অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এটা রেখেছে প্রায় 40%। হিসাবটা আপনারা ক্যালকুলেটর দিয়ে এখন টিপ দিলে বুঝবেন, দেখবেন উঠে আসবে 39.81%, অর্থাৎ প্রায় 40%। এই জায়গাটা বললাম। নেক্সট পয়েন্ট, 18-19-এ যখন আমাদের সরকার আসার পর 17-18 দরকার হলে আমার কাছে আছে, আমি 17-18 যাব না, ওই সময় আমি মন্ত্রিসভা ছিলাম না। ক্লিয়ার করেন। 14,086 কোটি 42 লক্ষের 31%। আমি যে 5,600 যেটা বলছি, এটাকে টিপ দিন ক্যালকুলেটারে, দেখবেন 81% আসবে। না, স্যালারি আমি যেটা বলছি টোটাল রাজ্যের স্যালারি, টোটাল রাজ্যের স্যালারি।
ঠিক আছে, তাহলে 5,000 ট্রাইবেলের জন্য আমি টাকা রাখলাম 5,608,72,67,000। অর্থাৎ আমি সর্বকালে এই পর্যন্ত যত বাজেট আমরা করেছি ত্রিপুরাতে কখনো ট্রাইবেলের জন্য এত টাকা বাজেট রাখা হয়নি। কোনো রাজ্যের কোনো বিশিষ্ট অর্থনীতিবিদ হোক, যা শিক্ষাবিদ হোক বা কোনো রাজনৈতিক নেতৃত্ব যদি বসে কথা বলতে পারে, এনিওয়ার ইন দি প্রেস ক্লাব অর এনিওয়ার উই আর রেডি টু প্রেজেন্ট দেয়ার ইন। এবার 18-19 যখন আমাদের সরকার আসার পর জনজাতির জন্য বাজেটে টাকা রেখেছে এবং খরচ করেছে 38.40%। জনজাতি বাজেট, আমি কিন্তু মূল বাজেট বলছি না, মূল বাজেটের কথা হলে আমার কাছে আছে। 18-19 আমরা আসার পরে জনজাতির জন্য আমরা রাখলাম 38.40%। 19-20-তে জনজাতির জন্য রাখলাম 39.52%। এবার 18-19, 19-20, 20-21, 21-22, 22-23, এবার 23-24-এ রেখেছি আমি 39.81%। 9 যেটা বলছি আগে 39.81%। তো এই যে জিনিস আপনারা জানেন, এখানে আমার আছে টাকা এরকমভাবে সিস্টেম না, এখানে কিছু নোটিফিকেশন আছে দেখবেন। আপনারা মনে করেন টাকা এমনি দিয়ে দেওয়া যায়, গ্যাজেট নোটিফিকেশন হয়ে টাকা যায় হেড ওয়াইজ। যেমন আমার কৃষি দপ্তর, in exercise the power delegated by the finance department by notification number এত and subsequent administrative approval accorded by memo number এত dated 2/5/23, expenditure sanction for an amount of not exceeding 22,73,000 only for execution of market development in TDIDC areas to be implemented by the TDIDC subject to the observance of the of all codal formalities as required under the rules, government orders. The amount is payable to the Chief Executive Officer, TTADC Kumlong. This sanction will be operated by the Assistant Director, DDO, Director of Agriculture, Agartala. The expenditure is debatable to the head of account, Mukumuk, transfer to Kabila. এরকমভাবে একের পর এক ডিপার্টমেন্ট প্রত্যেক, এবং কোনো ডিপার্টমেন্টের ক্ষমতা নেই যে টাকা ট্রান্সফার না করে পারবে। দিস ইজ নোটিফিকেশন, একটার পরে একটা। এটা আমার ডিপার্টমেন্ট বলে আমি বলে দিলাম। এরকম প্রত্যেক ডিপার্টমেন্ট, টোটাল 14টা ডিপার্টমেন্ট হিউজ অ্যামাউন্ট পাঠায়। এই ডিপার্টমেন্টগুলির নামও বলবো। 14টা ডিপার্টমেন্ট হিউজ অ্যামাউন্ট পাঠায়, 14টা ডিপার্টমেন্ট। আর আরও ডিপার্টমেন্ট টাকা পাঠায়, যেমন অ্যাসেম্বলি, একটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, সেখানে টাকা যাবে। অ্যাসেম্বলি থেকে টাকা যাবে এডিসিতে, জিএপিএনটি পাঠাবে, পলিটিক্যাল ডিপার্টমেন্ট পাঠাবে, প্রিন্টিং স্টেশনারি পাঠাবে। ইট ইজ নট দি ডেভেলপমেন্ট ওয়ার্ক। যার ডেভেলপমেন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে সবাই টাকা পাঠাতে বাধ্য। তো আজকে যে জিনিসটা বললাম, যেটা যারা এসব জেনে শুনে করছে তাদের বিভ্রান্ত দূরীকরণের জন্য, রাজ্যের মানুষকে বিভ্রান্ত, যদিও মানুষ সহজে বিভ্রান্ত হয় না, এবং দেখবেন বেশিরভাগ সময় জনস্বার্থে কথা না বলে শুধুমাত্র অন্যরকম বিভ্রান্ত করছে, নেগেটিভ মেন্টালিটি, পজিটিভ কথা না বলে, গঠনমূলক আলোচনা না করে নেগেটিভ আলোচনা করছে। তো বাজেটের এই ছোট্ট জিনিসটা বোঝানোর জন্য সবসময় মনে রাখবেন, ট্রাইবেলের টাকা, আমি কৃষিমন্ত্রী, আমি ট্রাইবেলের এলাকা খরচ করতে পারবো বা পারবো না? বর্তমান সংবিধান অনুযায়ী পারবো। ট্রাইবেলও তো আমাকে ভোট দিয়েছে। ট্রাইবেল এলাকার ডেভেলপমেন্ট আমি করবো না? শিক্ষা দপ্তর তার এলাকায় কাজ করবে না? পিডাব্লিউডি রাস্তা হবে, পিডাব্লিউডি দপ্তর করবে না? জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এই টাকাটা বললাম 39.81%, যেটা বলছি এইটা। তো এই ব্যাপারটা বিভ্রান্ত করে একটা সেকশন, যেটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা জানেন ট্রাইবেল ওয়েলফেয়ার, এলিমেন্টারি এডুকেশন, এগ্রিকালচার,
ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, আইসিএ দপ্তর, এআরডিডি, পিডাব্লিউডি রোড অ্যান্ড বিল্ডিং, হর্টিকালচার, কর্পোরেশন, ফিশারিজ, ফরেস্ট, সোশ্যাল আরবান সোশ্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার, আরডি, এবং এই দপ্তরগুলি ডাইরেক্ট টাকা পাঠিয়ে দিতে বাধ্য। এবং আরও অনেকগুলি দপ্তর, শুধু 14টা বললাম না, 14টা বেশি বেশি পরিমাণ টাকা যায়, কারণ ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের বেশি সেখানে। হ্যাঁ, ডাইরেক্ট আমি বলতে আরও বলে দিচ্ছি। যেমন শেয়ার অফ ট্যাক্সেস যায়, গতবার শেয়ার অফ ট্যাক্সেস কত গেছে? 165 কোটি, এবার কত? 200 কোটি। ট্রান্সফার টু ফান্ড টু লোকাল বডি 6 শিডিউল, গতবার 150 কোটি, এবার 160 কোটি। অথচ এখানে একটা বিষয়, গতবার ওএনজিসি ট্যাক্সটা এটা স্টেট আনবে, স্টেট এনে তাদেরকে স্টেট গভর্নমেন্ট এডিসিকে পাঠাবে, কিন্তু ওরা ডাইরেক্ট চিঠি দিয়ে বেআইনিভাবে ওরা ওটা নিয়ে নিয়েছে, এটা যেটা ঠিক নয়। ঠিক আছে, স্টেট অফ শেয়ার অফ ট্যাক্সেস যায়, ট্রান্সফার অফ ফান্ড যায়, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু সেন্ট্রাল প্ল্যান। দেখবেন সেন্ট্রাল কোনো স্কিম করে ডাইরেক্ট, তখন আমার কাছে টাকা রাখতে পারবো না, আসলেই টাকা পাঠিয়ে দিতে হবে সিওর কাছে ডাইরেক্ট। তো এরকমভাবে নিউক্লিয়াস বাজেট, বোর্ডিং হাউস স্টাইপেন্ড, গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট, স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ইউনাইট আনটাইড, কনস্ট্রাকশন অফ এসটি হোস্টেল, আর্টিকেল 275(1), গ্রেসিয়াস রিলিফ, জুম চাষ প্রকল্পে, বিভিন্ন যখন টাকা আসে, যদি কোনোটা আসে টিডিএসে সরাসরি যাবে, কোনটা সরকার এডিসিও করবে, রাজ্য সরকারও করবে। তো এরকমভাবে টাকাটা যায়, সেটার জন্য আপনাদের বলে দিলাম। পরে বললেন, আমি আরেকটা কথা বলে দিই। ত্রিপুরা রাজ্যে বহুত সরকার ছিল, আপনারা বহুত এখানে সাংবাদিক বন্ধুরা আছেন। ত্রিপুরা রাজ্যে ট্রাইবালদের এডিসি এলাকার অধিক ক্ষমতার জন্য বহু রাজনৈতিক দল বহু কথা বলেছে, বহু রাজনৈতিক দল। কিন্তু ফার্স্ট বিজেপি এ রাজ্যে ক্ষমতা আসার পর একমাত্র সাংবিধানিক পদ্ধতিতে দিল্লিতে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, উনি রাজ্যসভায় বিল পাস করলেন 6 ফেব্রুয়ারি 2019। খুব ভালো করে মনে রাখবেন, 6 ফেব্রুয়ারি 2019 যখন এটা প্লেস করা হলো, প্লেস করার পর রাজ্যসভা সেখানে হোমের একটা স্ট্যান্ডিং কমিটি থাকে, স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি বলে অনেকে, এটাতে রেফার করে। এবং শুধুমাত্র আমাদের জন্য না, আসাম, ত্রিপুরা, মেঘালয় অ্যান্ড মিজোরাম, এই 4টা রাজ্যের জন্য একসাথে বিল প্লেস হলো, অধিক ক্ষমতা। কবে? 6 ফেব্রুয়ারি 2019। এবার আমাদের কাছে প্লেস করলো, স্ট্যান্ডিং কমিটি বলল যে স্ট্যান্ডিং পরীক্ষা করার পর স্ট্যান্ডিং কমিটি সেটা কি বলছে একটু পরে বলছি। আমাদের কাছে আসে, রাজ্য সরকার তোমার ওপিনিয়ন দাও, মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা। বিলটা কি ছিল? ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল। আমরা বলছি ত্রিপুরা সরকার প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি প্রদান করছে। শুধু এটা বলিনি, আমরাই একমাত্র বলছি না, আরেকটা করো, এটা তো করবেই, আরেকটা করো। কি? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত যেমন আছে, মাঝখানে এডিসির মধ্যে তুমি কয়েকটা কিছু সংখ্যক গ্রাম নিয়ে একটা ব্লক কাউন্সিল করো, ত্রিপুরা মন্ত্রিসভা। এবং এটা তারিখ কত? 28 নভেম্বর 2019। 6 ফেব্রুয়ারি 2019 রাজ্যসভায় প্লেস করে রাজনাথ সিং। তারপরে আমাদের রাজ্যের জন্য অপিনিয়ন আসে, আমরা মিটিংয়ে বসি 28 নভেম্বর 2019। 2 বলছে ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম পরিবর্তন করে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিল করা। ওইখান থেকে আসলো, দিল্লি থেকে আসলো। আমরা বলছি না, নামটা আমরা একটু চেঞ্জ করে দিই। কি? ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল প্রস্তাব করা হয়েছে মন্ত্রিসভা। নেক্সট
ওরা বলছে 30 জন সদস্য থাকবে, অন্তত 2 জন মহিলা সদস্য সহ 4 জন সদস্য রাজ্যপাল ঠিক করবেন। আমরা বলছি না, যেমন একটা জায়গার নাম বলছি ওয়াকিরঙ্গের বুজ্জমনগর একটা এডিসি সিট, কটা এলাকা নিয়ে, চাউটিয়ার অংশ, মোহনপুরের অংশ। আমরা বলছি না 50টা সিট করো, 30টা না, জনজাতি মানুষ যেন তার সার্ভিস পায়, জনতার জন্য 50টা করো। এবং যে সকল প্রতিনিধি জনতা সম্প্রদায় থেকে আসেনি, জমাতি আসতে পারে, দেববর্মা আসতে পারে, রিয়াং আসতে পারে, মগ আসতে পারে, এমনও অনেক সম্প্রদায় আছে তাদের প্রতিনিধি থাকবে না। আমরা বলছি 3 জন সদস্য মহিলা সদস্য যেসব জনতা সম্প্রদায় থেকে নির্বাচিত হয়ে আসেনি তাদের থেকে 3 জন মহিলা ঠিক করে দাও এবং মোট 6 জন করো। 50 জন হলো মোট মেম্বার, প্লাস 30-এর জায়গা 50 এবং 4-এর জায়গা 6, এটা আমরা বলেছি, এটা আমরা ঢুকিয়ে দিয়েছি। এবার বিলে বলা হয়েছে রাজ্যপাল দলত্যাগের কারণে নির্বাচিত অযোগ্যতার জন্য বিধি তৈরি করতে পারবেন। বিলে সেন্ট্রাল যে বিল পেশ করেছে, আমরা বলছি ত্রিপুরা সরকার প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি প্রদান করেছে। নেক্সট, প্রস্তাব আরেকটা, রাজ্য নির্বাচন কমিশন দ্বারা সমস্ত স্বায়ত্তশাসিত কাউন্সিলের নির্বাচন পরিচালনা করা। আমরা বলছি আমরা এই প্রস্তাবে রাজি আছি। মানে আগে তো ব্লকের থেকে করা হতো, কিন্তু এটা রাজ্যের মধ্যে। এবার বলছে বিলে বলা হয়েছে বর্তমান কার্যাবলী ছাড়াও অর্থ কমিশন 4টি ষষ্ঠ তফসিল রাজ্যের, ওই যে 4টা বলছি, ভিলেজ কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কাউন্সিল সহ জেলা পরিষদের পরিপূরক অর্থ প্রদান করার জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধির জন্য সুপারিশ করবে অর্থ কমিশন। আমরা বলছি আমরা রাজি আছি। বিলে গ্রাম পরিষদ এবং পৌরসভা সহ জেলা পরিষদের আর্থিক অবস্থা পরিচালনা করতে রাজ্যপালের কাছে সুপারিশ করার জন্য রাজ্য অর্থ কমিশন গঠনের বিধান রয়েছে। রাজ্য সরকার বলছে উই আর রেডি। এটা ছাড়া আমরা আরেকটা জিনিস বলছি, যেটা দীর্ঘদিনের জনজাতিদের ডিমান্ড, জমি হস্তান্তরের ক্ষমতা, সেটা আমরা উই আর দি অনলি ত্রিপুরা স্টেট আন্ডার দি লিডারশিপ অফ ভারতীয় জনতা পার্টি। তারা বলছে ইয়েস, জমি হস্তান্তরের ক্ষমতা এডিসির জন্য থাকা উচিত। এবং আরও বলছি আইন প্রণয়নের জন্য উত্তর কাছাড় হিলস স্বায়ত্তশাসিত পরিষদ এবং কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান করো। উই আর দি অনলি স্টেট। এবার দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, সব রাজ্যের জন্য গেছে। এবং ওই সিলেক্ট কমিটি বলছে, স্ট্যান্ডিং কমিটি বলছে হোম মিনিস্ট্রি তুমি এই 4টা রাজ্যের সহমতের ভিত্তিতে তুমি সব পাঠাও। এবার আসামের কাছে গেছে, মেঘালয়ের কাছে গেছে, মিজোরামের কাছে গেছে, ত্রিপুরার কাছে আসার পর আমরা তো যেটা বললাম আমরা দিয়ে দিয়েছি। এবং দেখবেন 4টি রাজ্যের মধ্যে মেঘালয় ছাড়া অন্যগুলিতে যে বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে সেগুলিকে স্বশাসিত অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চলে আঞ্চলিক পরিষদ রিজনাল কাউন্সিল গঠন করার জন্য মাননীয় রাজ্যপাল প্রদান করেছে। এবং আপনি জানেন আসাম বলছে যে আসাম দক্ষিণ কাছাড় এবং কার্বি আংলং শাসিত জেলা পরিষদের আইন প্রণয়নের ক্ষমতা বর্ধিত করার যে সংস্থান বলেছেন ওই কেন্দ্রকে, এই সংশোধন বিলে রাখা হয়েছে। এর মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়টিকে বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছে আসাম, আমরা না। আমরা বলছি আসাম রাজ্য সরকার, ত্রিপুরা বলছি অধিকার দাও, আমরা রাজি আছি। কমিটি রাজ্য সরকারের সঙ্গে এবং জেলা পরিষদের প্রতিনিধির সঙ্গে সহমতের সুপারিশ করেছেন। এবং মেঘালয় তাদের একটা আপত্তি দিয়েছে, আমরা শুধুমাত্র কোনো আপত্তি দিয়ে নেই। এবং শুধু এটা নয়, আপনারা দেখবেন এবং বলতে পারেন যে বিলের কমিটি পাঠিয়ে আর কোনো কাজ করেছেন কিনা আপনারা। এবং আপনি জানেন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা 11 নভেম্বর 2019 করেছি, 19 অক্টোবর 2020-তে বিপ্লব দেব চিফ মিনিস্টার, উনি অমিত শাহ অনারেবল হোম মিনিস্টার পরবর্তী সময় যিনি হয়েছেন ওনার কাছে চিঠি পাঠিয়েছেন, ইমিডিয়েট ইউ ডু দি নিডফুল। নট অনলি দিস, তনুশ্রী দেববর্মা সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি পাঠিয়েছেন 31 ডিসেম্বর 2020, বলছে দি কনস্টিটিউশন অফ 125 অ্যামেন্ডমেন্ট বিল ইমিডিয়েটলি। এবং শুধু নয়,
যখন রামপ্রসাদ জমতিয়া, আজকে আমার ডান পাশে যিনি বসে আছেন, উনি যখন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হলেন, উনিও 17/11/2022 আবার পাঠিয়েছেন। কারণ রাজ্যসভায় বিল থাকলে সেখানে আমাদের বিধানসভা আমরা কিচ্ছু করার নাই। আমার বিধানসভার ব্যাপারে যেমন কোনো কেউ কথা বলতে পারবে না, সেরকম রাজ্যসভা একটা সাংসদ, যেহেতু সংসদ এটা, সেখানে আমরা কথা বলার সুবিধা নেই। কিন্তু আমরা এই একমাত্র রাজ্যে এই প্রথম সাংবিধানিক পদ্ধতিতে আমরা পার্লামেন্টে বিল প্লেস আছে, নাও এটা রাজ্যসভার কাছে রয়েছে পেন্ডিং। এটা সরকারের হাতে নেই। যেমন বিধানসভা কিছু থাকলে মুখ্যমন্ত্রী ক্যানট ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার, সেখানে সম্পূর্ণ সংসদের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসগুলি ট্রাইবেল জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে চিন্তা করছে, আমার জানা মতে অতীতে কোনো সরকার করেছে বলে আমার জানা নেই। আপনাদের কোনো ক্লেরিফিকেশন থাকলে আপনারা বলতে পারেন। একটা জিনিস আপনারা বলছি, জমি হস্তান্তর টতন্তর এখন কিন্তু কিচ্ছু, এই সব বিলে এটা বুঝতে হবে। বিলে আমরা তো ঢুকিয়ে দিয়েছি, আমাদের ওপিনিয়ন দিয়েছে, আমরা রাজি হয়েছি। আসাম আপত্তি দিয়েছে আসামের ব্যাপারে। না, মুডটা এটা আমাদের ত্রিপুরা সরকারের এই জায়গায় কোনো অধিকার নাই। আমার এমএলএ ত্রিপুরা রাজ্য কিছু করতে পারবে না। পার্লামেন্টে কোনো রকম যদি কিছু করে, কোনো এমএলএ সিলেক্ট কমিটিতে গেলে, না ওইটা, না ওইটা আমার কাছে নেই, ওইটা আমার কাছে নেই। আমার বক্তব্য হলো জমি হস্তান্তর করার অধিকারটা আমরা রাজি হয়েছি, আসাম রাজি হয়নি। আসাম এই ত্রিপুরার ক্ষেত্রে না, তারা তাদের ওইসব জায়গার ব্যাপারে, এবং মেঘালয়ে একটা সরস্বতী জেলা পরিষদ ভেঙে দিয়ে আর এইটা আবার স্ট্যান্ডিং কমিটি বলছে না, এটা করা যাবে না। এই কয়েকটি বিষয় পেন্ডিং। আমাদের বিপদটা আমরা আমাদের যে ত্রিপুরা রাজ্য সরকার এবং ভারতীয় জনতা পার্টি এই স্লেট ক্লিয়ার, যে রাজ্যের আপনারা জানলে খুশি হবেন যে ভারতবর্ষে আমরা বলতে পারেন, আমরা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষে আমাদের রাজ্যে ক্ষমতা আসার আগে 3% বাড়িতে জলের লাইন ছিল, এখন 64%, জাতীয় গড় 63। আমরা যেমন চলুন আমার এখানে লেপুঙ্গা ব্লকে একটা বাড়িতে জলের লাইন নেই বলতে পারবেন না। হতে পারে কোয়ালিটি কি, কিন্তু এগুলি অন্য জিনিস, এগুলির জন্য আমি উত্তর দেব না। আপনি চাইবেন অক্ষণ রাস্তা রোকো করে দিই? না, আমি এসব করতে যাব না। আমরা একমাত্র ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে গঠন হওয়ার পরে মানুষের দৃষ্টিভঙ্গি পজিটিভ শুরু হয়েছে। এর আগে বাজেটটা ক্লিয়ার করেন আমারে। ক্লিয়ার? আর ইউ স্যাটিসফাইড? এনিবডি রিগার্ডিং বাজেট? আমরা কি ট্রাইবেলদের জন্য 2% রেখেছি? 2%? এটা ভাই আমি জানি না, আমি কারো নাম বলবো না, এগুলি বিভ্রান্ত করা, আমি কারো নাম বলবো না, যেটা ইচ্ছা বলো। আমি আপনাদের কাগজ, আমি এরকম ভাবে সিস্টেম হয় না। হ্যাঁ হ্যাঁ বলেন। অডিট হচ্ছে, কিন্তু কিছু ডিপার্টমেন্ট কিছু পেন্ডিং আছে, কিন্তু যাক, এটা আপনি বলছেন, আমি একজন মন্ত্রী হয়ে এরকমভাবে স্পট কত টাকা আসবে, অর্থ কমিশন প্রজেক্ট করার কথা, সেটাও অটোনমি। শুনেন, কিছু কিছু ক্ষেত্রে অটোনমির ব্যাপারে আমরা অটোনমির পক্ষে, সেখানে আমরা
অনেক ব্যাপারে হস্তক্ষেপ করা যায় না, এটা আমরা জানেন, আপনারা তো বুদ্ধিজীবী মানুষ, সুতরাং এই ব্যাপারে আমরা পারতে আমরা কোনো রকম ইন্টারফেয়ারে যাই না, কারণ অটোনমি থাকা উচিত। এক মিনিট বলেন। হ্যাঁ, দেখছি গতবার, এবার 200 কোটি শেয়ার অফ ট্যাক্সেস, কিন্তু আর আরেক কথা বলে দিই, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে একটা আছে, এরা কার জন্য টাকা খরচ করবে? নন ট্রাইবালের জন্য পারবে? 795 কোটি 96 লক্ষ গত বছর, 795 কোটি 16 লক্ষ, এবার 1024 কোটি 46 লক্ষ অনলি ফর ট্রাইবাল। জনজাতি কল্যাণ দপ্তরের জন্য ও বইটা পাবেন, একবার ডিপার্টমেন্টের মধ্যে পেয়ে যাবেন। গত বছর ছিল জনজাতি কল্যাণ দপ্তরের বাজেট 795 কোটি 96 লক্ষ, এটা এডিসি মিলাবেন না, কিন্তু এবারের বাজেট 1024 কোটি 46 লক্ষ। এই যে আমি টিএসপি বলছি, টিএসপি ট্রাইবাল সাবপ্ল্যানে কত টাকা বেড়েছে গতবার থেকে? 888 কোটি 33 লক্ষ 2000 টাকা। আর তার মানে ট্রাইবালের জন্য বারবার যাতে ভুল ব্যাখ্যা না হয়, অনিমেষ বেদাবর্মার জন্য খরচ যাবে, জিতেন চৌধুরীর জন্য যাবে, হ্যাঁ ইয়েস, হ্যাঁ, কৃষ্ণনগরের ট্রাইবেল কি ট্রাইবেল না? ট্রাইবেলের জন্য ইনক্লুডিং এডিসি, সব ট্রাইবেলের জন্য। এটা আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখলাম, আমিও এক্সপার্ট নই সব ব্যাপারে। আমি লিগ্যাল অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারির সাথে আলোচনা করে আপনাকে এটা বলতে পারবো। আমি অযথা কমেন্ট করে কোনো বিতর্কে জড়াতে চাই না। অটোনমি ব্যাপারে আমরা করি না, অটোনমির ক্ষেত্রে করা উচিত না, আমরা করি না। যেমন কোনো তারা ল অফিসার নিয়োগ করে, আমরা কিছু বলার নেই। ঠিক আছে, আমি শুধু একটা জিনিস, শুধু সবগুলি আমি এতগুলি আমি ইয়ের মতো দেবো না, শুধু এই যে ট্রাইবাল সাবপ্ল্যানের ব্যাপারটা, এটা একটু বাংলা করে এনেছি, যাতে কত অ্যামাউন্ট গেল এটা শুধু আমি দিব। 25টা আছে এখানে, আপনারা এটা কিন্তু সব না, আর কোনোটা আমি যে বই রেফার করেছি, আমি স্টেটমেন্ট 2 অ্যান্ড স্টেটমেন্ট 8, আপনাদের মেইন দুটা জায়গা দেখা উচিত। স্টেটমেন্ট 2 অর্থাৎ এবারের যে বাজেট এস্টিমেটের উপরে যে লেখা থাকে, স্টেটমেন্ট 2 কোথাও 3 হয়ে যাবে, কোথাও 3 হতে পারে, দেখবেন বাজেট এস্টিমেট, রিভাইজ দেখবেন না, রিভাইজ হলে একটু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর ইয়েস, আমি সবটাই বাজেট এস্টিমেটের উপরে বলছি। এটা দিয়ে দাও, আরো যদি থাকে আর কয়েকটা এনে দাও, লাগবে বোধ হয়, একটা জেরক্স করে দাও। এটা আপনারা অভিজ্ঞ মানুষ, ওই বাজেট একটা গ্ল্যান্সের মধ্যে পাই যাবে, বাজেট একটা গ্ল্যান্সের মধ্যে পাই যাবে। না, আর এই গন্ডগোল করবেন তাহলে আরো বেশি হয়ে যাবে। নো, এই সব কিছু কিন্তু এই টাকা, আমি কিন্তু বাড়িয়ে বলতে পারতাম যে যেমন এডিসির জন্য যেমন ফান্ড ফ্লো, এরম না, টোটাল ট্রাভেলের জন্য এই টাকা, এই এটা লোক আর যোগাবে না, কিচ্ছু যোগাবে না। হ্যাঁ, সেন্ট্রাল থেকে কিছু পাঠালে আমি জানি না।
এটা ইয়েস ইনক্লুড কারণ সবটাই কারণ ভুলবে বা উচিত না। যা কিছু আছে ট্রাইবেলের জন্য এই টাকা এবং এসসির জন্য এই টাকা, ওই তো এরমভাবে টাকা যায়, এইগুলি সব এটার মধ্যে। এটা পরবর্তীতে এখানে হিসাব হয়েছে কিনা আমার জানা নেই, তবে এটা আইন বহির্ভূত পুরা এটা কাজটা করেছে। না না, এটা না, তার জন্যই তো সিএম এর সাথে এখন meeting এটা হয়েছিল, এটার জন্য মিটিংয়ে তখন ওটা ধরা হয়েছে। এটা এই গত ইয়েতে আমি যখন মিনিস্ট্রি ছিলাম তখনই ঘটনা হয়েছে। এটা ঠিক আমার হাতে এখন অ্যামাউন্টটা হিসাবটা নেই, তবে এটা হয়েছে। আমি আপনাদের বলি, এই এই যে চিঠিটা বলছি এটা অনেকগুলি আছে, কার্ড পোষণ এনেছিল এই জন্য আমি এগুলি কালেক্ট করি। এগুলি মেমোরেন্ডাম দিয়ে চিঠি যায়, কোনো লুকোচুরি কিছু নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার আপনাকে মানতেই হবে, সব ডিপার্টমেন্ট টাকা পাঠাতে হবে। আরেকটা কথা বলি, এই যে রাস্তা টাকা ট্রাইবেলও হাঁটে, বাঙালিও হাঁটে, এসসিও হাঁটে, ওবিসিও হাঁটে। এই জন্যই উন্নয়নের ক্ষেত্রে কোনো জাতপাত বিচার করা উচিত না। কিন্তু যেহেতু জনজাতিরা পিছিয়ে আছে, আমরা জানেন, আমরা সিনিয়র মানুষ অনেকে এখানে আছেন, টোটাল 25 বছর 35 বছরে 72,000 ঘর, আর এখন এই 5 বছরে 3,63,000। এবার এসছে আরো সংখ্যা মোর দেন 30,000। সুতরাং ডেভেলপমেন্ট আপনারা বলতে পারেন, বলুন তো দেখি কত মানুষ ফ্রি চাল পাচ্ছে? 24,76,000 মানুষ প্রতি মাসে 5 কেজি করে। আমার পরিবারে 5 জন থাকে, 25 কেজি প্রত্যেক মাসে ফ্রি, 4 ইয়ার্স। ভারতবর্ষের অর্থনীতি কত মজবুত এটা দেখলে বোঝা যায়। ওকে, কিছু করবেন না? ওই যে 672 ওইটা, কারণ আমি তোমার এটা যোগ করলে প্রবলেম হবে, কারণ অযথা বিভ্রান্ত করা উচিত না। আমি শাসক দল বলে একটা ভুল বলে দেবো 672 যোগ করো, সব যোগ করো, নো। এই টাকাটা ট্রাইবেলের জন্য খরচ হবে এই বছরে। হ্যাঁ, এটা বাড়তে পারে, কারণ রিভাইজে আমরা আরও অনেক সময় টাকা পাই। যেমন ইয়ের জন্য 1 বছরের টাকা এসছে জুমিয়ার জন্য, এবার আবার আসার সম্ভাবনা আছে, আবার চলে যাবে। এই জুমিয়ার টাকা আমরা খরচ করবো না, জুমিয়ার টাকা তাদের কাছে চলে যাবে। কিছু কিছু আছে ডাইরেক্ট, এখানে আমাদের টাচ করতে পারবো না। এখন রেডিমেড বলতে হবে না, দিয়ে দিব না। ঠিক আছে, সবাই ধন্যবাদ। সবাই চা খেয়ে যাবেন।